আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে বদলে দিতে পারে। উদ্যোক্তা নির্ভর পড়াশোনার উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। বিদেশ থেকে কাগজ আমদানি না করে দেশে উৎপাদন বাড়ানোর তাগিদ শিল্প উপদেষ্টার। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ১,৬৩৬ জন, ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু। সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, রুহুল কবির রিজভীর আশাবাদ। ইরানে হামলা চালিয়ে কোনো সফলতা পায়নি যুক্তরাষ্ট্র, জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে বললেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবং কলম্বো টেস্টে বাংলাদেশের হারের শঙ্কা, দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিন শেষে টাইগাররা ৯৬ রানে পিছিয়ে। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দিবসটি উপলক্ষে সাভারের জেরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ উদ্বোধনীতে কি-নোট স্পিকার ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। তিনি বলেন, পৃথিবী বদলানোর এই প্রচেষ্টায় সব জাতিকে এগিয়ে আসতে হবে, ধ্বংসের পথ পরিহার করতে হবে। এবছর সোশ্যাল বিজনেস ডে ২০২৫-এর প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা। এ প্রসঙ্গে প্রফেসর ইউনূস বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতের সঠিক পথ হল সামাজিক ব্যবসা। এর মাধ্যমে এ খাতের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব। Healthcare can be solved very well. And healthcare has to come from that angle. That's the only solution healthcare has, social business angle. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes, there will be business solutions. Yes, there will be donation solutions. But the robust part is the social business solution. That's where the whole fundamental issue there. No country successfully has resolved that issue, healthcare for everybody. So that's a challenging area that we have to tackle. And we can tackle. চাকরির পেছনে না ছুটে স্বকর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে পারে। Not a job seeker. We'll tell them that if you're a job seeker, that will bring shame to us because we could not help you to discover yourself. If you discover yourself, you'll not be a job seeker. You'll be a creator. Human beings are creators. Human beings are for changing things in their own fashion. And that's what the universities, education institutions are all about, preparing for that. Not preparing for getting a job, get a salary, end of the life. Job is the end of life. Finish. You're done. So those are the challenging issues that we want to raise, discuss, and see what it leads to.
Imagination is something limitless. You can do any way you want. It doesn't cost you anything. So we imagine and go back to start the smallest way we can. অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনুস সেন্টারের রিলেশনস ম্যানেজার জিনাত ইসলাম, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সারাগেলডিন, বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাপানের গ্রামীণ এগলেইনা চেয়ারম্যান মিৎসুরু ইজুমো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনারারি প্রেসিডেন্ট থমাস বাস এবং অলিম্পিক আফ্রিকার সাবেক বাস্কেটবল চ্যাম্পিয়ন ও মালির উদ্যোক্তা কেডি কনতি তুনকারা। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 28 জুন সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে। দিবসটি সামাজিক ব্যবসার একটি বার্ষিক বৈশ্বিক পিলট বেলা, যেখানে টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য সামাজিক ব্যবসার মাধ্যমে যে অগ্রগতি হচ্ছে তা তুলে ধরা হয়। সামাজিক ব্যবসার ধারণাটি প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রস্তাব করেন। ব্যবসার মাধ্যমে লাভ করার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের উপর জোর দেওয়া হয়। দেশে প্রচুর পরিমাণ কাগজ প্রয়োজন হয়। বিদেশ থেকে কাগজ আমদানি না করে দেশে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় রাষ্ট্রায়ত্ত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। শিল্প উপদেষ্টা বলেন, কেপিএম এর অনেক জায়গা আছে, বিদেশি কেমিক্যালের উপর নির্ভর না করে দেশীয় কাঁচামালের উৎপাদন বাড়িয়ে কেপিএম এর উৎপাদন ক্ষমতাকে বাড়াতে হবে। তিনি বলেন, দেশের শিল্পগুলোকে কাজে লাগিয়ে সরকারের স্বল্প সময়ে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্য। এর আগে উপদেষ্টা কেপিএম গেস্ট হাউসে মিলের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এ সময় শিল্প সচিব ওবায়দুর রহমান, বিসিএসসি চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ১,৬৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৫ জন, আর মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯,০৬৫ জন, যার মধ্যে ৫,৩৪৭ জন পুরুষ ও ৩,৭১৮ জন নারী। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৮ জন, যাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। রিপোর্টে বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার প্রকোপও বাড়ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। মাথা ব্যথা, হাতে পায়ে জ্বালা পড়া সহ গায়ে জ্বর নিয়ে এসেছেন হাসপাতালের জরুরি বিভাগে। হঠাৎ করে জ্বর উঠে সন্ধ্যার পরে ১০৪ ডিগ্রি ৫ ডিগ্রি এরকম জ্বর উঠে, তারপরে আবার সকালবেলা মোটামুটি সুস্থ হয়ে যায়, সারাদিন ভালো থাকে, আবার সন্ধ্যার পরে জ্বর উঠে। আমার ৩ দিন থেকে জ্বর, মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে শরীর ব্যথা, হাতের কবজি, পা, কোমর, কাঁধ ব্যথা। মুখে রুচি নাই, খাইতে পারছি না, মানে প্রচুর পরিমাণে ব্যথা, শরীরে ব্যথা, মানে হাঁটা যায় না, খুব কষ্টকর। কেউ বা এসেছেন আগের দিনে আসা চিকিৎসকের দেওয়া পরামর্শের রিপোর্ট হাতে নিয়ে। প্রচণ্ড জ্বর, সর্বশরীর ব্যথা, পরে এখানে ডক্টর দেখাতে আসছিল, টেস্ট দিয়েছিল, আজকে 10টার সময় রিপোর্ট দিতে বলছিল। ডেঙ্গু টেস্ট দিছে, আর হলো করোনা টেস্টটা রিপোর্ট আগামী দিন দেবে, আর ডেঙ্গুটার রিপোর্ট মনে হয় আধা ঘন্টার মধ্যে দেবে। প্রায় প্রতিদিন থেমে থেমে বৃষ্টি জমে থাকা পানি এডিস মশা বংশবিস্তারে পরিবেশ সৃষ্টি করছে। বিশেষ করে স্বচ্ছ পানিতে ডিম পাড়ে এই মশা, যেখানে সেখানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা এবং অসচেতনতার কারণে বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। তাই জ্বর হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। মশার জন্যই তো ডেঙ্গি রোগটা হয়, যেখানে বর্ষার পানি বা যে কোনো ধরনের পানি জমে থাকলে সেখানে হচ্ছে এই মশাগুলো ডিম পেড়ে এভাবে বিস্তার করে। তো এই ব্যাপারটা আমাদের মানে সামগ্রিকভাবে খেয়াল রাখতে হবে, যাতে পানি না জমে এবং মশা বিস্তার না করে। মশারি টাঙানো, এটা আর কি সবারই করা উচিত, যাতে মানে মশা কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা একটা ব্যাপার। আর যখনই জ্বর হওয়ার সাথে সাথেই মানে ২৪ ঘন্টার মধ্যেই হাসপাতালে এসে আর চিকিৎসকের পরামর্শ নেওয়া। স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে চলতি মাসে এখন পর্যন্ত ৪,৭২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে
ভর্তি আছেন 1032 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় 298 জন ও বাকি 734 জন অন্যান্য বিভাগের। শেখ আলী, বিটিভি নিউজ। বিএনপির নাম ভাঙিয়ে যারা ষড়যন্ত্র ও সুবিধা আদায় করছে সেসব গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগরের সভাপতি গৌতম মিত্রের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার টার্গেট ছিল গণতন্ত্র। গণতন্ত্রের পক্ষে কথা বলা এবং তার গদির জন্য নিরাপত্তাহীন হওয়ার কোনো কাজ হলে সেটা কণ্ঠের প্রতিবাদী হোক আর সেটা অন্য কোনো কর্মসূচি হোক, তার কোনো কিছু করার অধিকার ছিল না। তার অধিকার একটাই ছিল, তাকে জুলুম সইতে হবে, বর্বরচিত আক্রমণ সইতে হবে। এটাই ছিল তার ভাগ্যের লিখন। এই ভাগ্যের লিখনটাই নির্ধারণ করতেন শেখ হাসিনা। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। হাবিবুল আউয়াল বলছেন ডামি নির্বাচন হয়েছে। ভোটারবিহীন ডামি নির্বাচন, তাহলে এটি অবৈধ নির্বাচন। তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। সভা শেষে রথযাত্রা উপলক্ষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানে হামলা চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পর প্রথম ইরানে এক জনসভায় দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলোর মাধ্যমে তাৎপর্যপূর্ণ এমন কোনো সফলতা অর্জিত হয়নি যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে। তাছাড়া কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের পরিচালিত পাল্টা হামলাকে প্রচণ্ড আঘাত বলে অভিহিত করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে পরিচালিত হামলায় দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে আসছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা গেছে হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তাছাড়া যেসব মার্কিন গোয়েন্দা সংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে প্রতিবেদন দিয়েছিল, তাদের সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 72 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, গত 4 সপ্তাহে শুধুমাত্র ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় 549 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও 4066 জন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্র এবং এর কাছাকাছি এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা ওসিএইচএ জানিয়েছে,
গত এক সপ্তাহে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর কমপক্ষে 23টি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 1 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা 56,259 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 1,32,400-র বেশি। এদিকে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে বেশ কয়েকজনকে আটক ও শাস্তি প্রদান করা হয়েছে। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের নিরাপত্তা সংস্থাগুলোতে ব্যাপক সংখ্যক ইসরায়েলি এজেন্ট ঢুকে পড়েছে। এসব এজেন্টের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইরান ইসরায়েল সংঘাত চলাকালে ইসরায়েলি বাহিনী ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করে। ফলে ইরানি কর্তৃপক্ষ বিদেশি গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। ইরানের জাতীয় স্বার্থে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে ইরান। তবে অনেকে আশঙ্কা করছেন, চলমান অভিযানকে ভিন্নমত দমন ও জনগণকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হতে পারে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 12 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 32 মিনিটে, জোয়ার সকাল 9টা 1 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 4 মিনিটে এবং জোয়ার রাত 9টা 43 মিনিটে। এই ছিল আজকের সংবাদ। তবে শেষ করার